আমাদের 12টি সংসদ পার হয়ে গেছে, কোন সংসদই আমাদের দেশের জন্য কোন রিফর্ম বা সংস্কারের কোন কাজে হাত দিয়েছে বলে আমরা দেখিনি। ওনারা প্রত্যেকেই নিজেদের ক্ষমতা কিভাবে টিকিয়ে রাখবেন এবং কিভাবে টিকিয়ে রাখা যায়, কিভাবে নতুন নতুন আইন করে আরো ক্ষমতাকে কুক্ষিগত করা যায়, এই চেষ্টা গত 12টি সংসদে আমরা দেখতে পেয়েছি। এটা একদম পরিষ্কার। ঠাকুরগাঁ থেকে সবজি বোঝাই একটা ট্রাক আমাদের কারওয়ান বাজারে এসে ঢুকতে 22 জায়গায় চাঁদা দেওয়া লাগে। এই চাঁদা কারা নেয় আমরা গত 3 মাসেও জানতে পারিনি, আগে তো কোনো দিনই জানতে পারিনি এই সমস্ত চাঁদাবাজ কারা। এছাড়াও মানুষের গৃহ নির্মাণে চাঁদা, হকারদের কাছ থেকে চাঁদা, বিভিন্ন রকমের অফিস আদালতে গিয়ে চাঁদা দাবি করা, চাঁদা দাবি করাটা একটা মহামারী আকারে দেখা দিয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টার গতকালকের ভাষণ আমি মনোযোগ দিয়ে শুনেছি। আজকের পত্র পত্রিকায় আল জাজিরায় ওনার সাক্ষাৎকারটিও পড়েছি। এতে কোনো রকমের সন্দেহ হওয়ার কোনো সুযোগ নেই। উনি গতকালকের বক্তৃতায় এই অন্তর্বর্তী সরকার কতদিন থাকবেন, কি 4 বছর না 10 বছর না 2 বছর না 1 বছর না 7 বছর, এমন কথা তিনি বলেননি। বরং যেটি উঠে এসেছে আল জাজিরার কথার ভিত্তিতে একটি কনফিউশন তৈরি হয়েছে, সেটির আজকে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব একটি বিবৃতি দিয়ে পরিষ্কার করার চেষ্টা করেছেন। আশা করি পরিষ্কার হয়েছে। এটি হলো সাংবিধানিক সরকারের, অর্থাৎ সংবিধানে যে এখন সরকারের মেয়াদ 5 বছর আছে, সেটির বদলে 4 বছর রাখার একটি প্রস্তাব সেই কমিশন বিবেচনা করছে। এই কথাটি উঠে এসেছে। এটির আরো ব্যাখ্যা প্রয়োজন। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য পেয়েছি, কিন্তু কমিশনের কোনো বক্তব্য আমরা পাইনি। এটা নিয়ে খুব দুশ্চিন্তার কোনো কারণ নেই। এই অন্তর্বর্তীকালীন সরকার 100 দিনে যা করেছেন, এটিকে কোনো অবস্থাতে খারাপ বলার কোনো সুযোগ নাই। আমরা এটাকে ভালোই বলতে পারি। ত্রুটি বিচ্যুতি মানুষের থাকে এবং একটি সরকারেরও থাকে, এবং কোনো কোনো ক্ষেত্রে 2-1 উপদেষ্টার বিষয়েও কথা উঠেছে, উঠতেই পারে। কিন্তু স্বাভাবিকভাবে ওনারা অনেক কাজ করেছেন। এর মধ্যে ছোটখাটো যদি ভুল হয়ে থাকে, বড় ধরনের কোনো ভুল কোনো রাজনৈতিক দল অথবা দেশের সুশীল সমাজ অথবা এক্সপার্ট কোনো লোকজন উল্লেখ করতে পারেননি। এটি গেল একটি দিক। এখন আসুন নির্বাচনের প্রশ্ন। গতকালকের ভাষণে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, এবং আগে থেকেই নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটির মেয়াদ এই মাসের 21 তারিখে শেষ হওয়ার কথা। যদি আর বৃদ্ধি না হয়, আমরা আশা করছি 21 তারিখের মধ্যে নির্বাচন কমিশন গঠিত হবে। এই নির্বাচন কমিশনের সামনে অনেক চ্যালেঞ্জ। প্রথম হলো ভোটার তালিকা তৈরি করা। গত 16 বছরে কোনো ভোটার তালিকা তৈরি করা হয়নি। এই ভোটার তালিকা তৈরি করার কাজটি হবে ব্যাপক, কারণ আমরা হিসাব করে দেখতে পাচ্ছি যে আগামী সংসদ নির্বাচন যখন হবে, তখন ভোটার হবে প্রায় 15 কোটির কাছাকাছি। এত ভোটারের তালিকা তৈরি করার জন্য লক্ষাধিক জনবল নিয়োগ করা লাগবে। নিয়োগের একটা প্রসেস আছে, এতে সময় লাগবে। প্রশিক্ষণের বিষয় আছে, ইকুইপমেন্টের বিষয় আছে, ফর্মস এন্ড স্টেশনারির বিষয় আছে, তদারকির বিষয় আছে, খসড়া তালিকার বিষয় আছে। খসড়া তালিকা আবার ওপেন করে দেয়া হবে আপত্তি উত্থাপনের জন্য, সেই আপত্তির উপরে শুনানির বিষয় আছে।
ভোটার তালিকা চূড়ান্ত করার বিষয় আছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার বিষয় আছে, একেবারে লম্বা একটি বিষয়। এই সম্বন্ধে আমার মনে হয় না যে আমাদের সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ চিন্তা করেন। যদি ওনারা চিন্তা করেন, ওনারা বুঝতে পারবেন এই ভোটার তালিকা তৈরি করতে 8 থেকে 9 মাস সময় লেগে যাবে। এর সঙ্গে সঙ্গেই যদি শুরু করা হয় ডিলিমিটেশন, অর্থাৎ জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের কাজ, এটাও অতীব জরুরি হয়ে পড়বে এবং এটি করতে অন্তত আরো 6 মাস লাগবে। এটি হলো নির্বাচন কমিশনের কাজ। আপনি আমি শুধু নির্বাচন কমিশনের কাজ দেখলেই তো চলবে না। এবার আসুন, আমাদের 12টি সংসদ পার হয়ে গেছে, কোন সংসদই আমাদের দেশের জন্য কোন রিফর্ম বা সংস্কারের কোন কাজে হাত দিয়েছে বলে আমরা দেখিনি। ওনারা প্রত্যেকেই নিজেদের ক্ষমতা কিভাবে টিকিয়ে রাখবেন এবং কিভাবে টিকিয়ে রাখা যায়, কিভাবে নতুন নতুন আইন করে আরো ক্ষমতাকে কুক্ষিগত করা যায়, এই চেষ্টা গত 12টি সংসদে আমরা দেখতে পেয়েছি। এটা একদম পরিষ্কার। এই যদি অবস্থা হয়, রাজনৈতিক দলগুলি যদি কোনো সংস্কার না করে, এখন রাজনৈতিক দলগুলির কেউ কেউ বলছে, বিশেষ করে বিএনপি, যে সংস্কারগুলি রাজনৈতিক দল করবে, তাহলে গত 53 বছর আপনারা কোথায় ছিলেন? কোন সংস্কার তো করেননি। এখন ওনারা বলবেন যে ওনারা অনেক বছর ক্ষমতায় ছিলেন না, ওনারা নির্যাতিত, ওনাদের 31 দফার মধ্যে সমস্ত সংস্কারই দেওয়া আছে, যেটা ওনারা বলছেন। তো সেখানে আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, অন্যান্য ছোট কয়েকটি দল যখন সংস্কারের কথা তুলল, সুনির্দিষ্ট প্রস্তাব দিল, তারপরে বিএনপি 31 দফা সংস্কারের একটা প্রস্তাব জাতির সামনে উত্থাপন করলো। বিএনপি যেহেতু অত্যন্ত বড় দল, তাদেরটা চোখে পড়ছে, ছোট দলগুলিটা চোখে পড়েনি। কিন্তু ছোট দলগুলি 4-5 বছর আগ থেকেই সংস্কারের কথা বলে আসছে, সুনির্দিষ্ট প্রস্তাব সহ, লিখিত আকারে, মৌখিক আকারে, বক্তৃতা আকারে, স্মারকলিপি আকারে। এটা হলো সংস্কারের কথা। হ্যাঁ, বিএনপি বলাতে সংস্কার একটা গণদাবিতে পরিণত হয়েছে। বিএনপি এই সংস্কার করবে বলে আমরা আশা করি। বিএনপির সংগঠনের অবস্থা কি আছে এটা তারা ভালো জানে, কিন্তু বাস্তবে আমরা মাঠে যেটা দেখতে পাচ্ছি, আমি আমার শ্রদ্ধেয় স্যার ফজলুর রহমান স্যারের সঙ্গে একমত পোষণ করছি। সর্বত্র চাঁদাবাজি এত ব্যাপক আকার ধারণ করেছে যে এটি কল্পনা করা যায় না। পুলিশ বিভাগের মেরুদণ্ড ভেঙে যাওয়ার কারণে পুলিশ বিভাগ যথেষ্ট ব্যবস্থা নিতে পারছে না, এটাও সত্য। আমি একটা উদাহরণ দেই। ঠাকুরগাঁ থেকে সবজি বোঝাই একটা ট্রাক আমাদের কারওয়ান বাজারে এসে ঢুকতে 22 জায়গায় চাঁদা দেওয়া লাগে। এই চাঁদা কারা নেয় আমরা গত 3 মাসেও জানতে পারিনি, আগে তো কোনো দিনই জানতে পারিনি এই সমস্ত চাঁদাবাজ কারা। এছাড়াও মানুষের গৃহ নির্মাণে চাঁদা, হকারদের কাছ থেকে চাঁদা, বিভিন্ন রকমের অফিস আদালতে গিয়ে চাঁদা দাবি করা। চাঁদা দাবি করাটা একটা মহামারী আকারে দেখা দিয়েছে। এর পেছনে কারা জড়িত? এবং পাবলিক পারসেপশন হলো যে রাজনৈতিক দলের ছত্র ছাড়ায়, রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে এই সমস্ত চাঁদাবাজি করা হচ্ছে। এবং বিএনপিও এই চাঁদাবাজির অভিযোগে তাদের বহু কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এটি ইতিবাচক দিক, এটি আরো ব্যাপক আকারে করা উচিত। চাঁদাবাজি হচ্ছে তো সত্য, এরপরে আছে জিনিসপত্রের দাম না কমার কারণে সিন্ডিকেট। আর এই সিন্ডিকেট এমন একটা জিনিস, এটি খোদ বাণিজ্য মন্ত্রণালয় থেকে, এই আপনারা একটু কয়েকদিন আগে খেয়াল করেছেন, 91,000 মেট্রিক টন চাল আমদানির জন্য মাত্র একজনকে দিয়েছে। কেন? বাংলাদেশে চাল আমদানি করার আর কি কোনো ব্যবসা
কেবলমাত্র একজন, এই মিনিস্ট্রি এই ভুলটা করেছে, আর দায় চাপছে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে। তাহলে চাঁদাবাজির সূচনাটা হয় মন্ত্রণালয় থেকে, বিভিন্ন রকমের সিন্ডিকেটের লোকজন এই চাঁদাবাজির সঙ্গে জড়িত হয়ে পড়ে, ফাও লাভ করে যায়। এইগুলি বন্ধ করা কঠিন কিছু নয়, উদ্যোগ নিলেই হয়। তাহলে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে আসবে, অনেক কমে যাবে। আমি দুশ্চিন্তাগ্রস্ত একদিক দিয়ে। পবিত্র রমজান মাস শুরু হওয়ার আর বেশি দিন নেই। এখন পর্যন্ত এই রমজান উপলক্ষে যে সমস্ত অত্যাবশ্যকীয় পণ্য এগুলি আমদানি করার শুল্ক সরকার কমিয়ে দিয়েছে এবং ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে এলসি মার্জিন না রাখার জন্য। তারপরেও পর্যাপ্ত পরিমাণ এলসি খোলা হয়নি। এলসি খোলা না হলে এ পণ্য যদি ফেব্রুয়ারির প্রথম দিকে আমাদের বহির্নোঙরে এসে পৌঁছতে না পারে এবং ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে যদি এই সমস্ত মালামাল খালাস না হয় এবং ফেব্রুয়ারির 25-26 তারিখের দিকে প্রতি হাটে বাজারে যদি এ সমস্ত পণ্য পৌঁছে না যায়, তাহলে দেশে আরেকটা অশান্তি, আরেকটা হাহাকার, আরেকটা দ্রব্যমূল্যের বৃদ্ধি ঘটবে অবধারিত। এই সমস্ত দিকে নজর রাখতে হবে। সবচাইতে বড় কথা হলো বিএনপি যে এত তাড়াহুড়া করে নির্বাচনের দাবি করছে, এই নির্বাচনের দাবি তারা করতেই পারে, কিন্তু সংস্কারও অতীব প্রয়োজন। হ্যাঁ, আমি বরং এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, নির্বাচন সংশ্লিষ্ট যে সংস্কারগুলি অতীব প্রয়োজনীয় এগুলি শেষ করুন। মাননীয় প্রধান উপদেষ্টা কালকে পরিষ্কার করে বলেছেন, আগেই তাদেরকে মেয়াদ বেঁধে দেওয়া হয়েছিল, তারা ডিসেম্বরের 31 তারিখের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন, এটা খসড়া। এই প্রতিবেদনের উপরে জনমত জরিপের জন্য এগুলি পাঠানো হবে, জনমত আসবে, এগুলি পুনর্বিবেচনা হবে, তারপরে রিপোর্ট চূড়ান্ত হবে। অন্তত আরো 3 থেকে 4 মাস লাগবে এগুলি চূড়ান্ত রূপ নিতে। তারপরে সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যদি গ্রহণ করে, তখন সংস্কার কাজগুলি শুরু হবে। মাত্র শুরু হয়ে সংস্কার শেষ হতে তো সময় লাগবে। এগুলি বিবেচনায় রাখতে হবে। যদি আমরা এগুলি বিবেচনায় না রাখি, আমরা ভুল করব এবং সংস্কারের বেশ কিছু উদাহরণ হিসেবে এই অন্তর্বর্তীকালীন সরকারই করে যাওয়া উচিত। যদি সংস্কার করে না যায়, তাহলে ভবিষ্যতে আমরা বড় বিপদে পড়ব। ধন্যবাদ।